হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি ফয়সাল ইমরান বলছি আইসিটি চ্যালেঞ্জ থেকে। আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে তিনটি বিষয়ের উপরে বিশেষভাবে আলোচনা করে দেখাবো। তার প্রথমটি হচ্ছে কিভাবে কম্পিউটারের সাথে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় এবং ওয়েবসাইটের প্রকারভেদ এবং ওয়েবসাইটের কাঠামো। সো আমরা প্রথম টপিকসে যাই, কিভাবে কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছে। আমরা যদি এই ছবিটি দিকে একটু লক্ষ্য করি, ছবিটিতে দেখা যাচ্ছে একটি ক্লায়েন্ট কম্পিউটার এবং একটি সার্ভার। আমরা যখন আমাদের কম্পিউটার থেকে কোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে কোনো একটি ওয়েবসাইটে ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করতে চাই, তখন সেই ওয়েবসাইটের যাবতীয় তথ্য আমাদের কম্পিউটারে আমরা দেখতে পারি। তাহলে আমরা যে কম্পিউটার থেকে সেই সার্চ করছি সেই কম্পিউটারকে বলা হবে ক্লায়েন্ট কম্পিউটার, এবং আমরা যেখান থেকে তথ্যগুলো পাচ্ছি সেটাকে বলা হবে একটি সার্ভার। সো ক্লায়েন্ট কম্পিউটার থেকে যখন কোনো একটি ওয়েবসাইটকে সার্চ করা হয় সেটাকে বলা হয় রিকোয়েস্ট করা, এবং সার্ভার থেকে যে তথ্যগুলো আমরা দেখতে পারি সেটিকে বলা হবে রেসপন্স করা। ক্লায়েন্ট কম্পিউটার থেকে যখন কোনো একটি ওয়েবসাইটকে সার্চ করা হয় তখন আমরা রিকোয়েস্ট করি এবং সার্ভার আমাদের রিকোয়েস্ট অনুযায়ী রেসপন্স করে। এবং রেসপন্স করলে যেটি প্রথমে হয় সেটা হচ্ছে সেই ওয়েবসাইট বা সেই তথ্যগুলো আমাদের প্রথমে ক্লায়েন্ট কম্পিউটারে ডাউনলোড হয়। ডাউনলোড হওয়ার পরে সেই তথ্যগুলোকে আমরা দেখতে পারি। এটি হচ্ছে কম্পিউটার থেকে সার্ভারের সাথে কানেক্টেড হওয়ার একটি মাধ্যম। দ্বিতীয় টপিকসটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট কত প্রকার এবং কি কি? আমরা ওয়েবসাইটের প্রকারভেদের মধ্যে দুই ধরনের প্রকার দেখতে পাচ্ছি এখানে। একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং অপরটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং ডাইনামিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে বিষয়বস্তুগুলো একই। বিষয়বস্তুগুলো হচ্ছে কন্টেন্ট, দ্রুততা ইত্যাদি ইত্যাদি। আমরা একে একে করে দেখছি। স্ট্যাটিক ওয়েবসাইট কাদেরকে বলা হবে? যে সকল ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টগুলো সকল সময় নির্দিষ্ট থাকবে তাদেরকে বলা হবে একটি স্ট্যাটিক ওয়েবসাইট। যদি আমরা ইন্টারনেট থেকে একটি স্ট্যাটিক ওয়েবসাইট দেখি তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটি, এটি হচ্ছে একটি স্ট্যাটিক ওয়েবসাইট। তার মধ্যে দেখুন এই কন্টেন্টগুলো সকল সময়ের জন্য নির্দিষ্ট থাকবে এবং এই ওয়েবসাইটটি সহজে পরিবর্তন করা যাবে না। এই ধরনের ওয়েবসাইটকে বলা হবে একটি স্ট্যাটিক ওয়েবসাইট। আমরা যদি একটি ডাইনামিক ওয়েবসাইট থেকে তাহলে হচ্ছে আমরা এই সময় সবচেয়ে প্রচলিত ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে ফেসবুক। এটি একটি ডাইনামিক ওয়েবসাইট যার মধ্যে কন্টেন্টগুলো, স্ট্যাটাস, পিকচার্স এটি সকল সময় প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সো এই ধরনের ওয়েবসাইট হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে প্রধান বিষয়বস্তু প্রথমে আমরা কন্টেন্টটুকুকে দেখলাম। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে একটি ওয়েবসাইটের যাবতীয় তথ্যাদি, এদেরকে বলা হবে ওয়েবসাইটের কন্টেন্ট। সো এখানে যেমন কন্টেন্ট রয়েছে এই পেজেও কন্টেন্ট রয়েছে, তবে এই কন্টেন্টগুলো নির্দিষ্ট, কিন্তু এই ডাইনামিক ওয়েবসাইটের কন্টেন্টগুলো পরিবর্তনশীল। আমরা দ্বিতীয় টপিকসে যাচ্ছি, সেটি হচ্ছে দ্রুততা। দ্রুততা কি? একটা ওয়েবসাইটকে সার্চ করলে সেটা কত দ্রুত আমার ওয়েবসাইটে চলে আসছে, আমার ক্লায়েন্ট কম্পিউটারে চলে আসে, সেটা হচ্ছে ওয়েবসাইটের দ্রুততা, কত ফাস্ট ওয়েবসাইটটি চলছে। সো স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে যেহেতু HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এবং CSS ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এবং এটার মধ্যে খুব বেশি জাঁকজমকপূর্ণ কোনো কাজ করা হয় না এবং কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকে, তাই সার্ভার থেকে যখন আমরা কোনো একটি তথ্য, স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্য জানতে চাই তখন কম্পিউটার বেশি সময় লাগে না সেটা আসতে। সো এই যে দ্রুততার সহিত কাজ করছে এটিকে বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইটের দ্রুততা। এবং ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে সেই দ্রুততা একটু কম স্ট্যাটিক ওয়েবসাইট থেকে, কারণ এখানে যখন আমি কোনো একটি পেজে যেতে যাব একটু সার্চ করার জন্য একটু সময় লাগবে তাকে, কারণ সে অনেক হিউজ একটি ডাটাবেজ নিয়ে এখানে কাজ করে। আমরা ডেটাবেজ কি সেটাও বুঝবো। এরপরের টপিকসে আসি, কমিউনিকেশন বা যোগাযোগ। স্ট্যাটিক ওয়েবসাইট যেটি, সেটি থেকে হচ্ছে এটি একমুখী কমিউনিকেশন সিস্টেম। একমুখী কমিউনিকেশন সিস্টেমটা বলতে বোঝায় যে শুধুমাত্র সার্ভার টু ক্লায়েন্ট। দ্যাট মিনস আমি যখন একটা স্ট্যাটিক ওয়েবসাইটে প্রবেশ করব আমি শুধুমাত্র সেই ওয়েবসাইটের যাবতীয় তথ্য দেখতে পারবো, কিন্তু আমার কোনো মতামত এবং আমার কোনো কোয়েশ্চেন আমি সেই ওয়েবসাইট দিয়ে করতে পারবো না। এই ধরনের ওয়েবসাইটই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের একটি অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট যদি আমরা দেখি সেখানে আমরা একসাথে অনেকের সাথে চ্যাটিং করতে পারছি এবং দুই দিক থেকেই এখানে যোগাযোগটা রক্ষা হচ্ছে। এই ধরনের ওয়েবসাইট হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তৃতীয় অংশে আসি আমরা, ডেটাবেজ। ডেটাবেজ কি? একটা কম্পিউটারের মধ্যে যাবতীয় তথ্য যেগুলো আমরা লিস্ট আকারে রেখে দিই সেটা হচ্ছে একটি ডেটাবেজ বলা হয়। যেমন যদি আমি একটা প্রতিষ্ঠানের 10 জন স্টুডেন্টের নাম, 10 জন স্টুডেন্টের রোল, 10 জন স্টুডেন্টের ঠিকানা, তাদের মোবাইল নাম্বার, এসব আমি একটা কম্পিউটারে লিপিবদ্ধ করে রাখি, সেটাকে বলা হবে একটি ডেটাবেজ সিস্টেম। সো স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে এই ধরনের ডেটাবেজ সিস্টেম ব্যবহার করা হয় না। এর কারণটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে আমরা কোনো ডেটা আপলোড করতে পারি না, কোনো তথ্য আমি নতুন করে সংযোজন করা যায় না, তাই এটিকে বলা হয় একটি ডেটাবেস ছাড়া একটি ওয়েবসাইট সিস্টেম। এবং দ্বিতীয় যেটি আছে ডাইনামিক ওয়েবসাইট সিস্টেম, এখানের মধ্যে ডেটাবেস সংযুক্ত করা হয়। যেমন যদি আপনি আপনার ফেসবুকে নতুন একটি ফ্রেন্ড সংযুক্ত করেন তাহলে
আপনার ফ্রেন্ড লিস্টে একজন বাড়বে, এবং আপনি যদি আবার একজনকে আনফ্রেন্ড করে দেন তাহলে আপনার একজন কমে যাচ্ছে। সো এইভাবে ডেটাবেসটা ম্যানেজ হচ্ছে। আমি এরপরে অপশন আসি লেআউট। তো লেআউটটি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের সাজানোর গঠন, যে কিভাবে ওয়েবসাইটটি সাজানো হয়েছে। যেমন আমরা যদি এই ওয়েবসাইটটিতে দেখি, স্ট্যাটিক ওয়েবসাইটের লেআউটটি হচ্ছে, এখানে আমরা ইনস্টল বাটন ক্লিক করলে আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাব বা আরেকটি পেজে চলে যাব। সেই পেজে আমরা এই ওয়েবসাইটের অন্যান্য কার্যক্রম দেখতে পারবো, এবং এটিকে বলা হয় ওয়েবসাইটের লেআউট। সো স্ট্যাটিক ওয়েবসাইটের লেআউট গঠন এবং লেআউট পরিবর্তন করা খুবই সহজ, ডাইনামিক ওয়েবসাইটও খুবই সহজ। লোডিং টাইম বলতে বলা হয় যে রান টাইম, যে একটা ওয়েবসাইটকে যখন আমি আমার ওয়েবসাইট ব্রাউজার থেকে আমি সার্চ করছি, যেমন আমি যদি ফেসবুকে সার্চ করি www.facebook.com লিখে সার্চ করলে এইটি কত দ্রুত আমার ওয়েবসাইটে আসছে, এইটি আসবে কোত্থেকে, আসবে হচ্ছে সার্ভার কম্পিউটার থেকে। সো আমার এই রান টাইমটুকু, মানে একটি ওয়েবসাইট চালু হতে যে সময়টুকু লাগে, এটিকে কতটুকু সময় লাগে সেটাকে বলা হয় লোডিং টাইম। সো এখানে যেহেতু ফেসবুক একটি ডাইনামিক ওয়েবসাইট এবং এটাতে অনেক ধরনের ডেটা থাকে এবং প্রতিনিয়ত এদের ডেটা পরিবর্তন হচ্ছে, সো যখন আমি একটি ওয়েবসাইট সার্চ করব ডাইনামিক ওয়েবসাইট, তখন সে পরিবর্তনশীল ডেটা নিয়ে আমার কাছে আসবে। সো এইটার লোডিং টাইম একটু বেশি প্রয়োজন হয়। অন্যদিকে যদি আমরা খেয়াল করি, এই স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমার যে রান টাইম সেটি খুবই দ্রুত হয়, কারণ সেটি সার্ভারের যে স্পেস নিয়ে যে জায়গা নিয়ে থাকে, সেই জায়গাটি একটি নির্দিষ্ট এবং সেই জায়গার কোনো পরিবর্তন করছে না। সো সেক্ষেত্রে এই স্ট্যাটিক ওয়েবসাইটের রান টাইম বা লোডিং টাইম খুবই দ্রুত হয়। নেট স্পিড হচ্ছে কত দ্রুত আপনার ওয়েবসাইটটি কাজ করছে, কত ফাস্ট। আপনার স্ট্যাটিক ওয়েবসাইটে যেহেতু ডেটা খুবই কম থাকে এবং ডেটা পরিবর্তন করা হয় না, তাই এটি নেট স্পিড খুবই দ্রুত, এবং সেক্ষেত্রে ডাইনামিক ওয়েবসাইটটি একটু ধীর। এর পরেরটি আসে উন্নয়ন খরচ। স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে স্ট্যাটিক ওয়েবসাইটটি খুব সহজেই তৈরি করা হয় এবং এর মধ্যে খুব কম পরিমাণে তথ্য থাকে এবং কন্টেন্টগুলো নির্দিষ্ট, তাই এর উন্নয়নমূলক খরচটিও তুলনামূলক ডাইনামিক ওয়েবসাইট থেকে কম হয়ে থাকে। সেক্ষেত্রে ডাইনামিক ওয়েবসাইটে উন্নয়নমূলক খরচ বেশি হয়ে থাকে। এরপর হচ্ছে ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ। ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ বলতে আমি এই ওয়েবসাইট তৈরি করতে কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি। আমরা যদি শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করি, তাহলে এখানে দুইটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এর মধ্যে দুইটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি HTML এবং CSS। এই দুটি ল্যাঙ্গুয়েজ দিয়ে একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব, এবং এটির উন্নয়নমূলক খরচ তার জন্য তুলনামূলক কম হয়ে থাকে। এবং ডাইনামিক ওয়েবসাইটে যে সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে, এখানে এর মধ্যে রয়েছে ASP, PHP, HTML, এই সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়, যার ফলে ওয়েবসাইটটি হয় আরো বেশি আকর্ষণীয়, সুন্দর এবং ওয়েবসাইটটি হয় পরিবর্তনশীল। সো এইভাবে আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করতে পারি, এবং তার সাথে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে। আমরা যে স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু অসুবিধা বলি, যে এর কন্টেন্ট আপ করতে অনেক সময় লেগে থাকে, কারণ স্ট্যাটিক ওয়েবসাইটে যেহেতু কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকে, তাই এটিকে একবার কন্টেন্ট আপলোড করলে পরবর্তীতে আর চেঞ্জ করা হয় না। এরপরে রয়েছে স্ট্যাটিক ওয়েবসাইটে যদি অনেক বড় হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটা বেশি একটি বড় না, যদি স্ট্যাটিক ওয়েবসাইট অনেক বেশি বড় হয়ে থাকে, তাহলে তাকে নিয়ন্ত্রণ করা, কন্টেন্টগুলোকে নিয়ন্ত্রণ করা খুব বেশি কষ্টসাধ্য হয়ে থাকে, যে কোন কন্টেন্ট কোন দিকে চলে যাচ্ছে এই নিয়ন্ত্রণ করা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়। অন্যদিকে যদি আমরা একটি ডাইনামিক ওয়েবসাইট দেখি, এই ওয়েবসাইটটি কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো হচ্ছে এর লোডিং টাইম একটু বেশি সময় লাগছে, এবং যেহেতু ওয়েবসাইটটি ডাইনামিক, মানে অনেক বেশি কাজ এটার মধ্যে করা সম্ভব, তাই ওয়েবসাইটটির গঠন একটু জটিল প্রকৃতির, এবং এই ওয়েবসাইটের উন্নয়ন খরচ স্ট্যাটিক ওয়েবসাইট থেকে বেশি। সো এই হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা। থার্ড যে আমাদের অপশন আজকের, ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো কি? ওয়েবসাইটের কাঠামো হচ্ছে একটি ওয়েবসাইটের লেআউটকে বলা হবে একটি ওয়েবসাইটের কাঠামো, যে ওয়েবসাইটটি কিভাবে সাজানো হয়েছে। ওয়েবসাইটের কাঠামো মূলত তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ। হোম পেজ কি? আমি যখন একটি ওয়েবসাইটে প্রবেশ করব, তার প্রথমে যে পেজটি চলে আসবে সেটিকে বলা হবে একটি হোম পেজ। আমরা যদি ফেসবুকে প্রবেশ করি, তাহলে দেখা যায় যে প্রথমে ফেসবুকের হোম পেজটি চলে আসে, এটি হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ। এরকম প্রতিটি ওয়েবসাইটে একটি করে হোম পেজ থাকে। সো পরের যে অপশনটি হচ্ছে সেটি হচ্ছে মূলধারার পেজ। হোম পেজ থেকে যে পেজে প্রবেশ করা হবে সেটিকে বলা হবে মূলধারার পেজ। আমরা যদি একটি ডাইনামিক ওয়েবসাইটে দেখি, যে হোম পেজ থেকে আমরা যদি এখান থেকে সেটিং এ প্রবেশ করি, তাহলে যে পেজটি আসবে সেটিকে বলা হবে মূলধারার পেজ। এবং এই মূলধারার পেজ আমরা পাচ্ছি কোত্থেকে? হোম পেজ থেকে। পরবর্তীতে
তৃতীয় যে ধাপটি আছে সেটি হচ্ছে উপধারা পেজ। আমরা মূল পেজ থেকে যে পেজে প্রবেশ করব, যেমন আমরা হোম পেজ থেকে আসলাম এই সেটিংসে, দ্যাট মিনস মূল পেজে, এবং মূল পেজ থেকে আমরা যে পেজে প্রবেশ করব সেটিকে বলা হবে একটি উপধারা পেজ। সাপোজ যদি আমি এখান থেকে প্রাইভেসিতে চলে যাই, সেটি হবে একটি উপধারা পেজ। সো একটি ওয়েবসাইটের কাঠামোর ক্ষেত্রে তিনটি অংশ খুব বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে হোম পেজ, মূলধারা পেজ এবং উপধারা পেজ। এরপরে রয়েছে আমরা এই পেজগুলোকে কিভাবে সাজাতে পারি, হোম পেজ, মূলধারা পেজ, উপধারা পেজ, এদেরকে সাজানোর কি কি পদ্ধতি রয়েছে। এদেরকে মূলত 4টি ডিফারেন্ট উপায়ে সাজানো যায়। সেটির প্রথমটি হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, সিকোয়েন্স বা লিনিয়ার, হাইব্রিড বা কম্বিনেশন। এই 4টি উপায়ে ওয়েবসাইটের পেজগুলোকে সাজানো সম্ভব হয়। এর মধ্যে প্রথমটি রয়েছে ট্রি বা হায়ারার্কিক্যাল। ট্রি বা হায়ারার্কিক্যালের যদি আমরা একটি এক্সাম্পল দেখে আসি, একটি ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করার পরে আমরা এখান থেকে যে অপশনগুলো দেখতে পাবো, সেই অপশনগুলো হচ্ছে মূলধারা পেজে যাওয়ার জন্য ব্যবহৃত হয়, এবং এই অপশনগুলো থেকে আমরা বুঝতে পারি যে এখান থেকে কোন অপশন পাওয়া যাবে। সাপোজ আমরা যদি এখানে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট, এবং এরপরে রয়েছে মেসেজ, এরপর রয়েছে নোটিফিকেশন। আমরা অবশ্যই মেসেজিং এর যে মেসেজিং কনভারসেশন, সেগুলো কিন্তু আমরা ফ্রেন্ড রিকোয়েস্টের থেকে দেখতে পারবো না, আমরা মেসেজ দেখতে পারবো মেসেজ অপশনে গেলে। সো এইভাবে এটিকে বলা হবে ট্রি বা হায়ারার্কিক্যাল। এরপর আমরা মেসেজ থেকে আবার আমরা যেতে পারবো যে আমরা কার সাথে মেসেজ করছি। সো এই ধরনের যে একটা গঠন তৈরি করা হয়েছে, এটাকে বলা হবে ট্রি বা হায়ারার্কিক্যাল। যেমন একটা গাছের কথা যদি আমরা চিন্তা করি, যে গাছের প্রথমে রয়েছে একটি মূল গাছের, এরপরে রয়েছে তার থেকে শাখা, এরপরে প্রশাখা। সো মানে একের পর এক ধাপে ধাপে স্টেপকে বলা হবে ট্রি বা হায়ারার্কিক্যাল। এখান থেকে দ্বিতীয় যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। এই ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক মানে হচ্ছে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো পেজে প্রবেশ করি না কেন, তার থেকে যেন আমরা আবার পুনরায় আগের পেজে ফিরে আসতে পারি, বা প্রতিটি পেজের সাথে প্রতিটি পেজে যে সম্পর্ক স্থাপন করার জন্য যেই মেনু তৈরি করা হয়, সেটিকে বলা হবে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক তৈরি করা। যদি আমরা এটা এক্সাম্পল দেখে আসি ফেসবুকে, যে আমরা ফেসবুকে অপশন থেকে আমরা যদি যে কোনো একটা সেটিংসে চলে যাই, সাপোজ এই সেটিংসের পেজে চলে আসলাম, এবং সেখান থেকে যদি আমরা আবার যে কোনো একটা ম্যানেজ অ্যাকাউন্টে চলে গেলাম। সো এইভাবে যে আমরা বিভিন্ন ধরনের পেজে প্রবেশ করতে পারছি, এবং তার থেকে কিন্তু আমরা আবার পুনরায় হোম পেজ বলেন, এরপরে আমার প্রোফাইল বলেন, এরপরে যে কোনো একটা জায়গায় আমরা আবার পুনরায় ব্যাকে ফিরে যেতে পারছি। এই যে লিঙ্ক করা হচ্ছে, এটাকে বলা হবে একটি ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক সিস্টেম। দিয়ে আমরা পরবর্তীতে আসি, পরবর্তীটি হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার। সিকোয়েন্স বা লিনিয়ার হচ্ছে একটি ওয়েবসাইটের একাধিক পেজ থাকে, আমি সেটা আগেও বলেছি। সো একাধিক পেজের মধ্যে যে লিঙ্ক করা হচ্ছে সেটিকে বলা হবে সিকোয়েন্স বা লিনিয়ার। যেমন আমরা এখান থেকে সেটিংস অপশনেই যাব, এবং সেখানে থেকে যে আমরা যাই করি না কেন, আমরা আবার পুনরায় আমাদের হোম পেজে ফিরে যেতে পারছি। সো এই যে এক পেজের সাথে অন্য পেজে যে সম্পর্ক গঠন করা হচ্ছে, সেটাকে বলা হবে সিকোয়েন্স বা লিনিয়ার। এবং 4 নম্বর যে অপশনটি আমাদের রয়েছে সেটি হচ্ছে আমাদের হাইব্রিড বা কম্বিনেশন। হাইব্রিড বা কম্বিনেশন যে সিস্টেম, সেটা হচ্ছে এই 1 2 3, দ্যাট মিনস ট্রি, ওয়েব লিঙ্ক, সিকোয়েন্স, এই তিনটিকে মিলিয়ে যেই ওয়েবসাইটটিকে সাজানো হচ্ছে সেটিকে বলা হয় একটা হাইব্রিড বা কম্বিনেশন সিস্টেম। সো আমরা এই 4টি পদ্ধতিতে আমাদের ওয়েব পেজকে আমরা সাজাতে পারি। সো আমরা আজকে যেই টপিকসগুলো পড়লাম, তার মধ্যে প্রথমটি হচ্ছে কিভাবে কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়, ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদের জন্য আমরা দেখলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, বিষয়বস্তুগুলো আমরা দেখে নিলাম। এরপরে রয়েছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে রয়েছে হোম পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ, এবং এই পেজগুলোকে সাজানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতি হচ্ছে 4টি: ট্রি, ওয়েব লিঙ্ক, সিকোয়েন্স, আর একটি হচ্ছে হাইব্রিড। সো ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়ালটিকে দেখার জন্য। আপনার যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন আরো টিউটোরিয়াল পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। এবং আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ফেসবুক পেজে আস্ক করতে পারেন। সেক্ষেত্রে ফেসবুক পেজের অ্যাড্রেসটি হচ্ছে @ICT Challenge 21। এটি লিখে আপনি সার্চ করলে আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।